আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দুপুর হয়ে গেছে, একটু পরেই বাসায় সব গেস্ট চলে আসবে। তো এর আগের ব্লগটায় তো আমি দেখিয়েছি কি রান্না করলাম আমি আজকে গেস্টদের জন্য। আর দুপুরের মধ্যেই আমি সব খাবার-দাবার একদম গরম করে এই হিটিং প্যাডের উপর রেখে দিয়েছি। এই প্যাডগুলো আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম, খুবই উপকারী একটা জিনিস। একদম গরম করে খাবারগুলো আমি রেখে এরপর চলে আসলাম ভাজাভুজির কাজে। আমি কিন্তু একদম গরম তেলের মধ্যে আগের দিন রাতে যে শামি কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম ডাইরেক্ট ফ্রিজার থেকে বের করে ভাজতে নিয়ে এসেছি। তো হিট একটু কমিয়ে দিলাম যখন এটা চুলায় চলে গেল। তো এরকম করে ভাজলে কাবাবগুলো একদম কিন্তু ভাঙে না। দেখেন কি সুন্দর হয়েছে। তো ভাজাভুজির কাজটা আমি লাস্টেই রাখি, যেহেতু এটা একটু গরম গরম হলে ভালো লাগে। তো এগুলোকে ভেজে আমি ওভেনের মধ্যে অল্প হিটে রেখে দিব যাতে মচমচা থাকে। বুশরা যেহেতু আমার বাসার খুবই কাছাকাছি থাকে, ১০-১২ মিনিট হয়তো লাগে আমার বাসা থেকে। তো সবার আগে বুশরাই চলে আসছে, আর আসার পরই আমি কিন্তু ওকে কাজে লাগিয়ে দিয়েছি। আসলে এমন না, ও খুবই সুইট একটা মেয়ে, একদম ছোট বোনের মতো আমার। আসার পর থেকে ওই বারবার আমার কাছে জিজ্ঞেস করছিল কিছু করে হেল্প করব কিনা, তো আমিও একটা কাজ ধরিয়ে দিলাম। এই কাজটা হলো আমার একটা কি বলবো চিরাচরিত রিচুয়াল, যে নিজে কোনোদিন সালাদ কাটি না, সবসময় গেস্টকে দিয়ে কাটাই। আর এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে আসলো দেখি, ভাবি মনে হচ্ছে। মাঝে মাঝে বসে যখন চিন্তা করি আমার নিজেরই না খুব হাসি পায়। এত কাজ করি, এত কিছু করি, কিন্তু কখনোই গেস্ট আসার আগে কেন যেন আমি সালাদের প্ল্যাটারটা রেডি করতে পারি না। তো বুশরা খুব সুন্দর করে প্লেটটা সাজিয়েছে, আর এদিকে রুনাও চলে আসছে। দাওয়াত প্রিপারেশন ব্লগে এবার আমি কোনোই দেশি রান্না দেখাইনি, তো আমি অনেকগুলো ভর্তাও করেছিলাম, যেহেতু আজকে আমার চিফ গেস্ট হচ্ছে রুনার আম্মু। আন্টি বাংলাদেশ থেকে এসেছে, তো আন্টির উপলক্ষেই আমি একটু ভর্তা ভাজি এই টাইপের রাখার চেষ্টা করেছি। অলরেডি তো ভাবিও চলে এসেছে, তো সবাই একসাথে হলে যা হয় আর কি। আমাদের এত গল্প শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু হাতে হাতে কাজগুলো আমার হয়ে যাচ্ছিল। ভাবি, রুনা, বুশরা, মাশাল্লাহ সবাই এত গুণী। ওরা আসার পর আমার একদম চিন্তা শেষ। সবাই এত হেল্প করেছে আমাকে, সুন্দর করে সবাই একসাথে মিলেমিশে আমরা টেবিলটা সাজিয়েছি। তালে তালে আমার আরো ও একটা ইয়াতে ছিল ডিজার্টের, আমি সময় কুলাইতে পারি না। আমার মনে হয় কি আহা কিছু তো নাই। আজকে আমার প্ল্যান। কি অবস্থা বলো? এই যে আপনার সাথে কথা বলতে বলতে যে রান্না করলাম সেই রান্না। অনেক কিছু করছো মাসুমা। এই যে সবচেয়ে কঠিন ছিল এইটা, জানেন, ভাত রান্না অনেক করা। কষ্ট হয়েছে। এত কিছু আয়োজনের পর ভাতটা যদি সুন্দর ঝরঝরা না হয় তাহলে কিন্তু সব রান্নার মজাটাই ফিকে হয়ে যায়। তো ভাবির সাথে মজা করে বলছিলাম যে আজকে আমার সব থেকে কষ্টের কঠিন রান্না ছিল হচ্ছে এই ভাত রান্না করা। তা যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার বান্ধবীরা কিন্তু এসে একেবারে কোমর বেঁধে লেগে গেছে আমাকে হেল্প করার জন্য। আর একে একে সব খাবারগুলো অলরেডি টেবিলে চলে এসেছে। ভর্তার এই ডালাটাই হচ্ছে টেবিলে যাওয়ার লাস্ট আইটেম, এরপর সবাইকে খেতে আসতে বলবো। বাসায় কেউ গেস্ট আসলেই এত ভালো লাগে, মনে হয় অনেক কিছু রান্নাবান্না করি, কিন্তু সব সময় দেখা যায় কি সময় বা শরীরের সাথে ঠিক কুলিয়ে উঠতে পারি না। কিন্তু আজকে কাজ করতে কিন্তু আমার কোনোই ক্লান্তি ছিল না। একে তো বান্ধবীদের সাথে দেখা হবে, তার উপর আন্টি প্রথমবারের মতো আমার বাসায় আসছে। এই খুশিতেই মনের মাধুরী মিশিয়ে আজকের মেনুটা আমার বানানো। এখানে ছিল চিংড়ি মাছ দিয়ে স্পিনাচ, আর বাচ্চাদের জন্য একটু চিকেন উইংস করেছি। দেখা যায় ওরা দেশি খাবার অত একটা পছন্দ করে না। চিকেন রোস্ট করেছি, রেসিপিটা তো দেখালামই। ভর্তা ছিল, এরপর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। মৃগেল মাছ ছিল হচ্ছে মটরশুঁটি দিয়ে ভুনা ভুনা করা। সব কিছুর সাথে ওই দিনের কিন্তু সব থেকে হিট আইটেম ছিল এই যে আমের টকটা। বাংলা রান্নার যখন আমি একটা ব্লগ করব না, তখন একসাথে এই আমের টকের রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব।
এটা হচ্ছে আলু ভর্তা, এটা চিংড়ি ভর্তা, বেগুন, ডাল, এটা ফিশ ফিঙ্গার, এটা ব্রোকলি। ট্রাই করে দেখেন। আচ্ছা দেখেন আর কি কেমন। না গো, মজাই গো। ভর্তা তো মজাই, এগুলো তো আপনার জন্য মাছ রান্না করছি আমি না। আরেকটা দিই না, একটু দিই। ঠিক আছে আমি ভর্তা দিয়ে খাবো। কাউকে কোক স্প্রাইট দিব এখন না পরে? এটাকে সরাই। কোনটা নেবেন? আপনি আসেন। ছুঁয়ে দাও। আপনি আসেন। তোমরা কি সালাদ নিয়ে ভাইয়া আমি নিচ্ছি। দুপুর টাইম যা সবার খিদা লাগছে সবাই এই ভাবির প্লেট তো খালি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, যে যার মতো রিল্যাক্স করতে বসে গেছে, আর আমরা পা মেলে আরাম করে বসে ঘন্টা ধরে আড্ডা দিয়েছি। খুব যে সচরাচর আমাদের এরকম একসাথে বসার সুযোগ হয় তা কিন্তু না, আর এরকম দিন যখন আসে সময় চলে যায়, কথা তো আর শেষ হয় না। যতই সময় পাই না কেন তারপরেও যেন মনে হয় মন ভরে না, মনে হয় ইস আর 2-1 ঘন্টা বেশি পেতাম, আর একটু সময় একসাথে থাকতাম। কোথাও বেড়াতে গেলে আমাদের সাথে হাজব্যান্ডরা যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু ঠিক মন থেকে শান্তি করে বসা যায় না। তো নিচে এসে দেখলাম ভাইয়ারাও নিজেদের মধ্যে খুবই মজা করে আড্ডা জমিয়ে ফেলেছে, আর এদিকে আমি চা বসিয়ে দিলাম, কারণ যে কোনো আড্ডার প্রাণ আমার কাছে মনে হয় চা। হাতে এক কাপ গরম গরম চা থাকলে গল্পের মজা দ্বিগুণ বেড়ে যায়। তো চা বানিয়ে নিলাম আমি। আর এর সাথে আমি মিষ্টি আইটেমগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি, যাতে মাঝখানে আমাকে আর উঠতে না হয়। শান্তি করে বসে এখন শুধু চা খাবো আর আড্ডা দিব সব। জন্য না, ঠিক আছে, যারা বেশি 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 চা বিসমিল্লাহ। ব্যাস, এবার আসে। যার যার লাইফে সবাই এত ব্যস্ত থাকি আমরা, দেখা যায় অনেক দিন পর পরই এরকম একটা সুযোগ হয় একসাথে বসার। আর আজকে আন্টি আসা উপলক্ষে সেই রকম একটা দিন পেয়ে আমাদের তো খুশির কোনো সীমা নাই। চোখের পলকে আজকের এই সুন্দর দিনটা কিভাবে যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হলো এই তো কিছুক্ষণ আগে ওরা আসলো আর এখনই কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। করে যখন সবাই বিদায় নিয়ে চলে যায় মনটা কিন্তু খুব খারাপ হয়ে আসে আমার। মনে হয় আবার ঘরটা সেই ফাঁকা ফাঁকা হয়ে গেল, কালকে থেকে শুরু হবে আবার সেই একই রুটিন। থ্যাংক ইউ ভাইয়া। আমি অনেকবার নিয়ে ওই যে খাইছি। টকটা তো আরেকটা ডিফারেন্ট একটা এরকম মনে মাশাআল্লাহ। হচ্ছিল। থ্যাংক ইউ ভাইয়া। এটা রেসিপি আর একটু দামি অন্যগুলো তো রাখি। ঠিক আছে, অন্যগুলো তো খাইছি। রেড বাস্কেটে পাবেন। রেসিপি রেড বাস্কেটে থাকে। এই যে রেড রেড বাস্কেট, এই যে
সবাইকে বিদায় দিয়ে আমি চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটায় লাইক দিয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু অনেক উৎসাহ পাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে। তো সবাই অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।